পাকিস্তানের সাধারণ নির্বাচনে বেসরকারিভাবে জয়ের পথে রয়েছে ইমরান খানের তেহরিকে ইনসাফ। যদিও পিপিপি কিংবা মুসলিম লীগের মতো শীর্ষ দলগুলো ভোট কারচুপির অভিযোগ এনে এই ফলকে এরই মাঝে প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানের এই নির্বাচন নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের আয়োজন আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাদিয়া আফরোজ। আমরা আজকের বিষয়টি নিয়েও সাধারণ মানুষের সাথে কথা বলবো, তবে তার আগে চলুন দেখে আসি এই বিষয়ক একটি রিপোর্ট। আগে থেকেই আভাস পাওয়া যাচ্ছিল, শেষ পর্যন্ত পরিবর্তনের পক্ষেই রায় দিল পাকিস্তানের জনগণ। ঘোষিত ফলাফলে একক সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি ইমরান খানের দল তেহরিকে ইনসাফ। বুধবার মধ্যরাতেই পিটিআইয়ের অফিসিয়াল ফেসবুক পাতায় ইমরান খানকে উজিরে আজম সম্বোধনে অভিনন্দন জানিয়ে পোস্ট দেওয়া হয়েছে। এরপর দেশের বিভিন্ন জায়গায় পিটিআইয়ের কার্যালয়গুলোতে উল্লাসে মেতে ওঠেন দলের নেতাকর্মী সহ সমর্থকরা। ये पाकिस्तान की तारीख का सबसे अहम इलेक्शन है। ये सबसे अहम इलेक्शन है पाकिस्तान की तारीख का। পাকিস্তানের ৩৪২ আসন বিশিষ্ট জাতীয় পরিষদে সরাসরি ভোট হয় ২৭২টি আসনে। ৭০টি আসন সংরক্ষিত থাকে মহিলা ও সংখ্যালঘুদের জন্য, যেগুলো ভোটে জেতা আসনের আনুপাতিক হারে বণ্টিত হয় দলগুলোর মধ্যে। মোট আসনের নিরিখে সরকার গড়তে ১৭২টি আসন প্রয়োজন। তবে ভোট হওয়া ২৭২টি আসনের মধ্যে ১৩৭টি জিতলেই সরকার গঠন করা যাবে। দুর্নীতি দমনে আশ্বাস এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে ভোটারদের মন জয় করে নিয়েছেন খেলোয়াড় থেকে রাজনীতিতে আসা ইমরান খান। তার দল দাবি করেছে প্রয়োজনীয় আসন পাওয়ার ব্যাপারে বিশ্বাসী তারা। ঘোষিত ফলাফলে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ, আর তৃতীয় অবস্থানে বিলাওয়াল ভুট্টোর নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি। এদিকে পিটিআই শিবির যখন বিজয় উল্লাসে ব্যস্ত, তখন ফলাফল প্রত্যাখ্যান করেছে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ, পাকিস্তান পিপলস পার্টি সহ বিরোধী দলগুলো। আলাদা বিবৃতিতে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছে বিরোধীরা। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এতক্ষণ রিপোর্টে দেখলেন, এবার চলুন জেনে নেই এ বিষয়ে কি বলছেন সাধারণ মানুষ। একজন ক্রিকেটার হিসেবে পাকিস্তানের জনগণের কাছে তার গ্রহণযোগ্যতাটা কিন্তু অনেক বেশি, এবং তার এই নির্বাচনের জয়লাভের পেছনে সেটা একটা বড় ফ্যাক্টর হতে পারে। আরেকটা বড় ফ্যাক্টর হচ্ছে পাকিস্তানের যদি রিসেন্ট পত্রপত্রিকা কিংবা কোনো সংবাদ নিউজ পোর্টালগুলো অ্যানালাইজ করা হয়, তাহলে দেখা যায় যে বেশিরভাগ সূত্রগুলোই এটা বলছে যে ইমরান খান উনি একজন সেনা সমর্থিত। এবং যেটা আমরা লাস্ট কিছুদিন আগেও পাকিস্তানের যিনি বিচারপতি ছিলেন তিনি বলেছেন যে তার নির্বাচনে সেনাদের খুব একটা বড় হস্তক্ষেপ হচ্ছে, এবং তাকে এই বলে প্রভাবিত করা হচ্ছে যে নওয়াজ শরীফকে যাতে নির্বাচনের আগে না দেওয়া হয়। তো আর যেহেতু আমরা জানি যে পাকিস্তানের প্রায় স্বাধীনতার অর্ধেকটা সময় জুড়ে সেনা শাসন ছিল, সো আমি বলবো যে ইমরান খানের জনপ্রিয়তা বা ইমরান খানের নির্বাচিত হওয়ার পেছনে এটাও সবচেয়ে বড় ফ্যাক্টর যে ওনার পেছনে একটা সেনা সমর্থন আছে। ইমরান খান যেহেতু নতুন প্রধানমন্ত্রী ফার্স্ট টাইম হচ্ছেন, যদি হয় তো তার জন্য ব্যাপারটা অনেক বেশি চ্যালেঞ্জিং হবে, কারণ এটা ক্রিকেট খেলা না যে সে মানে চিয়ার আপ করে একটা বিশ্বকাপ জিতে যেতে পারবে। একটা দেশকে চালানো অনেক কঠিন একটা ব্যাপার। রাজনীতির স্থিতিশীলতা দেশে আনা হঠাৎ করে এতদিন ধরে একটা অস্থিতিশীলতা চলে আসতেছে, সেক্ষেত্রে স্থিতিশীলতা আনাটা অনেক বেশি কঠিন হবে। ইমরান খান যদি পাকিস্তানের ক্ষমতায় আসেন তাহলে তার জন্য কাজটা আরও বেশি চ্যালেঞ্জিং হবে। আপনারা বা আমরা জানি যে পাকিস্তানে আসলে একটা শক্তিশালী সেনাবাহিনী আছে। আসলে তারা পিছন থেকে আসলে যারাই ক্ষমতা আসুক তাদেরকে নাড়ান। যে বর্তমান যে প্রিভিয়াস যে সরকার ছিল তারাও কিন্তু সেনাবাহিনীর বিরাট বাদন ছিলেন, যে কারণে অনেকে ধারণা করেন যে তাদের পক্ষে হয়তো আসা কঠিন হবে, এবং তাদেরও একটা পরোক্ষ সাপোর্ট আছে ইমরান খানের প্রতি। এবং আমরা কিছুদিন আগে শুনলাম যে বা জানলাম যে যারা জঙ্গি সংগঠন আছে তাদের পক্ষ থেকে একটা সংগঠন ইমরান খানকে সমর্থন দিয়েছে। তো এই প্রেক্ষিতে যদি ইমরান খান পাকিস্তানের ক্ষমতা আসেন, যেহেতু তাদের রাজনৈতিক অভিজ্ঞতা বা সরকার পরিচালনার অভিজ্ঞতা নাই, সেক্ষেত্রে আরও বেশি পাকিস্তানের অরাজকতা সৃষ্টি হতে পারে বা বিভিন্ন উগ্র সংগঠনগুলো আরও সুবিধা নিতে পারে। ক্রিকেটের মাধ্যমে মনোবল প্রচুর অর্জন করা যায়, তবে দেশ পরিচালনার করা আর ক্রিকেট এই দুইটা ভিন্ন। আর আমরা এখন জানি যে পাকিস্তানে এখন প্রচুর অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে, বোমা হামলা হচ্ছে, এছাড়াও প্রচুর অরাজকতার প্রচুর আভাস পাওয়া যাচ্ছে। আর যেমন নওয়াজ শরীফের কথা যদি উল্লেখ করি যে তার ব্যাপারে ব্যাপক দুর্নীতির অভিযোগ এসেছে। এখন এই দুর্নীতির অভিযোগে হয়তো বর্তমান মানুষ আসছে যে বর্তমান পাকিস্তানের জন্ম যাচ্ছে যে নওয়াজ শরীফ একজন দুর্নীতিবাজ ব্যক্তি এবং উনি ব্যাপক দুর্নীতি করতেছেন। এই জন্য যাতে পরবর্তীতে আর দুর্নীতির সুযোগ না পান, এই জন্য তার পরিবারের তার ছোটো ভাই যেহেতু শাহবাজ শরীফ ছিলেন,
তার পরিবারে কেউ নিয়ে না এসে পাকিস্তানের নতুন নেতৃত্বে আসুক, এই চিন্তার দৃষ্টি থেকে তারা এই ইমরান খানকে নির্বাচিত করতেছে বলে আমি মনে করি। ইমরান খান খুবই তার মানে দক্ষ একটা অবস্থান সৃষ্টি করছে, যেখানে তিনি এত বড় একটা দুজন প্রতিদ্বন্দ্বীকে পিছিয়ে ফেলাই এই জায়গাটা আসছে। সেই হিসেবে তার বলাই চলে যে তার অবস্থান, তার সব কিছু, তার মানে ব্যাকডেটের যে যত ঘটনা আছে সেগুলো খুবই ভালো ছিল, যার কারণে জনগণ তাকে এইরকম একটা দেশের পরিস্থিতিতে বর্তমান যে অবস্থা সেখানে তাকে জয় করেছে। এটা সবই তার জন্য খুবই ভালো একটা অবস্থা, মানে এটা আমি বলবো যে এটা পজিটিভ একটা দিক। কারণ আর্মি নিয়ন্ত্রিত বা সেনাবাহিনী নিয়ন্ত্রিত ওই দেশগুলোনে সাধারণত দেখা যাচ্ছে যে বোমা হাবিজাবি যে কোনো স্থানে মানে কোনো একটু গণতান্ত্রিক বা কোনো কিছু হয়ে গেলেই দেখা যাচ্ছে যে এইরকম খারাপ সিচুয়েশন তৈরি হচ্ছে। যেমন মায়ানমারের দিকে দেখলেও আমরা দেখতে পাচ্ছি, তারপর মোহাম্মদ মুরসি, তারপর গাদ্দাফির যে দেশ শাসনগুলান ছিল ওই দেশগুলানেও সেম সিচুয়েশন ছিল। একটা দেশের সর্বোচ্চ পর্যায়ের ক্ষমতা হচ্ছে জনগণের হাতে। তো জনগণ যদি চায় যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান হোক, তো সেই ক্ষেত্রে সে আসবে, অবশ্যই আসবে। পাকিস্তানের সেনাবাহিনী হস্তক্ষেপ করবে, এটা আসলে তাদের উত্তরসূরিদের যে ছিল আইয়ুব খান সরকার, তারপর হচ্ছে 1998 সালের যে সরকার ছিল সেই সময় থেকেই তাদের হস্তক্ষেপ চলে আসছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো জনগণ যদি সচেতন হয় এবং ইমরান খানকে যদি চায় তাহলে অবশ্যই সে প্রধানমন্ত্রী হবে। পাকিস্তানের মতো একটা অরাজকতাপূর্ণ একটা এবং পলিটিক্যালি একটা কেওটিকপূর্ণ একটা কান্ট্রিতে আগের যেসব পলিটিক্যাল পার্সনগুলো ছিল তাদের কর্মকাণ্ডগুলো পাকিস্তানের জনগণ দেখছে। এখন নতুন করে ইমরান খান এবং পাকিস্তানি ইমরানের কিন্তু খুবই জনপ্রিয়তা আছে। সেই ক্ষেত্রে তিনি যে নতুনভাবে আসছেন, ক্ষমতায় আসলে আমার মনে হয় পরিবর্তনের যে একটা ছোঁয়া, নতুন কিছু একটা হবে, এটা মনে হয় সম্ভব হবে। এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আগামীকাল একই সময়ে এটিএন নিউজ আপনাদের সামনে হাজির হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি আমি সাদিয়া আফরোজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর থাকুন এটিএন নিউজে।